আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি এসএসসি 23 ফিজিক্স লাইভ ক্লাসের চতুর্থ পর্বে। আজকের ক্লাস আমরা ভেক্টরের বিভাজনের অ্যাপ্লিকেশন দেখব। তো তোমাদের সবাইকে ফিল্ড সায়েন্সের পক্ষ থেকে স্বাগতম। তোমরা যারা এসএসসি 23 ব্যাচের আছো খুব দ্রুত লাইভ ক্লাসে চলে আসো এবং তোমাদের ফ্রেন্ডদেরকেও মেনশন করে দাও। আমরা অল্পক্ষণের মধ্যে আমাদের ধারাবাহিক লাইভ ক্লাসগুলো শুরু করব। তোমাদেরকে জানিয়ে রাখি সোশ্যাল সায়েন্স চেম্বার এবং ফিল্ড সায়েন্সের পক্ষ থেকে আমরা তোমাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এরপর আইসিটি, বায়োলজি সবগুলো সাবজেক্টের 23 ব্যাচের যারা আছো তাদের জন্য সবগুলো সাবজেক্ট একদম শুরু থেকে বেসিক দিয়ে ফ্রিলি একটা কোর্স নামিয়েছি। এই কোর্সের মধ্যে তুমি আমাদের প্রত্যেকটা সাবজেক্ট একদম ফ্রিতে বেসিক দিয়ে ডিটেলস তুমি এই কোর্সের মধ্যে পাবে। কোনো তোমাকে টাকা পয়সা খরচ করতে হবে না, ফ্রিতে পাবে। সেই ধারাবাহিকতায় আমাদের বায়োলজি লাইভ ক্লাসগুলো হচ্ছে, ফিজিক্স চলছে, সামনে অন্যান্য সাবজেক্টও শুরু হবে। তো আজকে আমাদের ফিজিক্সের লাইভ ক্লাস চতুর্থ পর্ব। আমাদের নর্মালি রবিবার এবং বৃহস্পতিবার ফিজিক্স ক্লাস হয়, আর সোমবার এবং মঙ্গলবার বায়োলজি ক্লাস হয়। তো যাই হোক, তোমরা যারা লাইভ ক্লাস নিয়মিত করো তোমাদেরকে অভিনন্দন। পাশাপাশি তোমরা যে কাজটা করবে তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবে, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবে, তাহলে তারাও ক্লাসগুলো করতে পারবে। তো আজকে লাইভ ক্লাসে যারা এসেছো খুব দ্রুত আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা তোমরা যত মেসেঞ্জার গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, ওইসব গ্রুপে দিয়ে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। আমরা অল্পক্ষণের মধ্যে আমাদের লাইভ ক্লাসটা শুরু করব। সবাই চলে আসলে আমাদের লাইভ ক্লাসটা শুরু করে দিব। সো তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো আমি বলবো তোমাদের ফ্রেন্ডদের কমেন্ট বক্সে মেনশন করে দাও এবং যত ফেসবুক গ্রুপগুলোতে তোমরা কানেক্টেড আছো গ্রুপগুলোতে শেয়ার করতে থাকো এবং মেসেঞ্জার গ্রুপে তোমাদের স্কুলের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেই স্কুলের মেসেঞ্জার গ্রুপগুলোতে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও, যাতে করে তোমার ফ্রেন্ডরা জানতে পারে। আজকের ক্লাসটা জব্বর একটা লাইভ ক্লাস। আজকের ক্লাস আমরা খুবই মজার দুটো টপিক দেখব। ভেক্টর বিভাজন গতদিন পড়েছি, সেই ভেক্টর বিভাজনের মজার দুটো টপিক আজকের ক্লাসে দেখব। তো যারা বিগত ক্লাসগুলো করো নাই একদম টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আমাদের সবগুলো ক্লাস গ্রুপে আছে। পাশাপাশি গত ক্লাসে যা পড়েছি সেটাও কিন্তু আমরা রিভিউ দিব আজকে। ওকে, আচ্ছা। সো তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো খুব দ্রুত আজকের লাইভ ক্লাসে যারা এসেছে আমাদের আজকের লাইভ ক্লাসের লিঙ্কটা বিভিন্ন ফেসবুক গ্রুপে একটু শেয়ার করে দাও। এরপর তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো যাতে করে তারা সবাই চলে আসতে পারে। আমরা অল্পক্ষণের মধ্যে লাইভ ক্লাসটা শুরু করবো আর কি। ওকে, কাইন্ডলি একটু তাড়াতাড়ি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো এবং লাইভ ক্লাসের লিঙ্কটা দিতে থাকো যাতে করে সবাই চলে আসতে পারে, সবাই জানতে পারে। এরপর আমরা ক্লাসটা শুরু করতে পারবো। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, ফিজিক্সের ভেক্টর এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ভেক্টর থেকে অনেক বেশি প্রশ্ন হয়। এই ভেক্টরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন থেকে মোটামুটি প্রশ্ন হয়, তো আমরা দেখব সেটা। তো আমরা একটু গত ক্লাসে যা পড়েছি সেটা একটু রিভিউ দিয়ে দিই। প্রথমে গত ক্লাসে যা পড়িয়েছি সেটার শর্ট রিভিউ দিয়ে দিই যাতে করে তোমাদের মনে থাকে। তারপর আজকের ক্লাসটা আমরা শুরু করব, কেমন? আচ্ছা ভাইয়া, তাহলে আসো গত ক্লাসে যা পড়েছি সেটা একটু শর্ট রিভিউটা আমরা দিতে পারি। আসো ভাইয়া, শর্ট রিভিউ। গত ক্লাস আমরা পড়েছিলাম ভেক্টর বিভাজন। কি পড়িয়েছিলাম? ভেক্টর বিভাজন পড়িয়েছিলাম। আচ্ছা, তো ভেক্টর বিভাজন বা ভেক্টর রিসিলেশন এই ব্যাপারটা কি ছিল? মনে করো আমার কাছে একটা ভেক্টর আছে এফ। এই ভেক্টরটাকে আমার দুইটা ভেক্টরে পরিণত করতে হবে। তাহলে কিভাবে দুইটা ভেক্টরে পরিণত করব? মনে করো এই কোণটা হচ্ছে থিটা কোণ। তাহলে এই এফ ভেক্টরটাকে কিভাবে আমরা দুইটা ভেক্টরে পরিণত করতে পারি? ওকে, দেখো সিস্টেমটা ছিল তোমাদেরকে আমরা বলেছিলাম যে এফ এই ভেক্টরটাকে আমরা দুইটা বাচ্চায় ভাগ করব, দুইটা অংশে ভাগ করব। একটা হবে এফ এর বাচ্চা 1 বেবি 1, আরটা হবে এফ এর বাচ্চা 2 বেবি 2। এবং এই বাচ্চাগুলোর মান আমরা কিভাবে বের করেছিলাম? ত্রিকোণমিতি দিয়ে বের করেছিলাম। কি ছিল আমাদের? এফ বেবি 1 এটার মান হবে ওই যে যার সাথে থিটা কোণটা থাকবে তার সাথে কস হবে। তাহলে থিটা কোণটা আছে এফ বেবি 1 এর সাথে, তার সাথে কস হবে। তাহলে এফ বেবি 1 এর সাথে থিটা আছে, তাহলে এফ বেবি 1 এর মান হবে এফ কস থিটা। যার সাথে থিটা তার সাথে কস থিটা, আর যার সাথে থিটা কোণটা নেই তার সাথে সাইন থিটা হবে। তাহলে এফ বেবি 2 ওর সাথে থিটা নেই, সো হবে এফ সাইন থিটা। এই ছিল গত ক্লাসের একদম যদি শর্ট রিভিউ বলি সেটা। তাহলে ভেক্টর বিভাজন কিভাবে করব? কোন একটা ভেক্টরকে দুই ভাগে ভাগ করব। তবে একটা ব্যাপার বলেছিলাম যে ভাগ করার ক্ষেত্রে বাচ্চা দুইটাকে 90-তে থাকতে হবে, কারণ এইটাকে আমরা লম্বাংশ বিভাজন বলি। আমরা লম্বাংশে বিভাজন। লম্বাংশে বিভাজন কেন বলছি? কারণ আমরা এমনভাবে বিভাজিত করেছি যেন অংশগুলো লম্ব হয়। তাহলে বেবি দুইটা লম্বে থাকে।
তাহলে আমাকে কোন একটা ভেক্টরকে এমনভাবে আমরা ভাগ করব যেন অংশ দুইটা বা বাচ্চা দুইটা 90তে থাকে, এবং তখন একটা বাচ্চার মান হবে cos θ আর একটা বাচ্চার মান হবে sin θ, f ইনটু cos θ f ইনটু sin θ, অর্থাৎ f এর cos θ গুণ f এর sin θ গুণ। তো কোনটা cos θ গুণ হবে যার সাথে θ থাকবে, আর কোনটা sin θ গুণ হবে যার সাথে θ থাকবে না। এই ছিল গত ক্লাসের শর্ট রিভিউ। আজকের ক্লাসে কি পড়াবো? আজকের ক্লাসে পড়াবো ভেক্টর বিভাজনের অ্যাপ্লিকেশন। এই ভেক্টর বিভাজনের অ্যাপ্লিকেশনটা পড়াবো। তো দুইটা অ্যাপ্লিকেশন আমরা আজকে দেখব। অ্যাপ্লিকেশন বলতে কি বোঝায়? অ্যাপ্লিকেশন বলতে বোঝায় আমাদের প্রতিদিনের যে ঘটনা আছে, আমাদের দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটে, ওই ঘটনাগুলো আমরা আসলে ব্যাখ্যা করব ফিজিক্স দিয়ে। এটাকে বলে আমরা অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন বলতে আমাদের দৈনন্দিন জীবনে এই ব্যাপারটা কীভাবে কাজে লাগে, আমরা এটা কেন পড়ছি, সেটাকে আমরা বলি অ্যাপ্লিকেশন। আচ্ছা, আমরা আজকে দুটো অ্যাপ্লিকেশন দেখব। ওকে, দেখো তাহলে ভেক্টর বিভাজনের দুটো অ্যাপ্লিকেশন আজকে দেখব আমরা। অ্যাপ্লিকেশন অফ ভেক্টর বিভাজন। ওকে, আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ ভেক্টর বিভাজন। তো একদম প্রথমে একটা প্রশ্ন পরীক্ষায় সব সময় আসে, এই প্রশ্নটা এখন যেটা দেখাবো সেটা ভেক্টর বিভাজনের অ্যাপ্লিকেশন থেকে সবসময় পরীক্ষা আসে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। আচ্ছা, ব্যাখ্যা করো। সো দেখো কি বলা হচ্ছে, লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। এখন এটা ব্যাখ্যা করতে হবে আমাকে। তো এই প্রশ্নটা পরীক্ষায় অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাটা আসবেই। লিখে রাখো, আমার জীবনে আসবেই, আমার জীবনে আসবেই, আজা আজা আমার জীবনে আসবেই, আমার জীবনে আসবেই এই প্রশ্নটা, আজা আজা আমার জীবনে আসবেই। ঠিক আছে, তো এই প্রশ্নটাতে কিভাবে আমরা অ্যান্সার করতে পারি? প্রথমে আমাকে বুঝতে হবে লন রোলার এই ব্যাপারটা কি, কাকে আমরা লন রোলার বলবো। ওকে, সহজ বাংলায় আমরা যে আমাদের যে ব্যাগেজ বা লাগেজ আছে, লাগেজগুলোকে আসলে বলি ট্রলি। নাম শুনেছো তোমরা নিশ্চয়ই, ট্রলি বলি। ট্রলি কাদেরকে বলা হয়? ওই চাকাযুক্ত লাগেজগুলোকে, যেসব লাগেজের চাকা থাকে ওগুলোকে আমরা ট্রলি বলি। এই ট্রলির আরেকটা নাম হচ্ছে লন রোলার। আবার এছাড়াও আরও যেমন আরেকটা উদাহরণ বলা যায় লন রোলারগুলোর, যেমন কিছু আছে না, রাস্তাকে কি করে, যখন কোনো একটা রাস্তায় পিচ করা হয়, রাস্তায় যখন আমরা পিচ করি, অথবা খেলার মাঠে পিচের উপরে এরকম গোল চাকার কিছু গাড়ি দেখছো, গোল চাকার গাড়ি ঘুরিয়ে গোল চাকার গাড়ি ঘুরিয়ে পিচটাকে সোজা করা হয়। অথবা রাস্তায় যখন পিচ করা হয়, পিচ করার পরে রাস্তার মধ্যে গোল চাকার কিছু গাড়ি ঘুরিয়ে ইয়ে করা হয়। এই যে এগুলোকে আমরা কিন্তু কি বলতে পারি? লন রোলার বলতে পারি। অর্থাৎ চাকাযুক্ত গাড়ি অথবা চাকাযুক্ত কোনো কিছুকে আমরা লন রোলার বলতে পারি। আচ্ছা, তো এই আমাদের যে ট্রলি আছে, ট্রলিগুলোও কিন্তু এক একটা লন রোলারের উদাহরণ। আচ্ছা, ঠিক আছে। তো একটা মজার ব্যাপার বলি, মজার ব্যাপার মনে পড়ে গেছে, তোমরা যারা লাইভ ক্লাসে আসো একটা মজার ব্যাপার বলে ফেলি তোমাদেরকে। এই ওয়ার্ডটা, হ্যাঁ, এই ওয়ার্ডটা আসলে একটু কঠিন ওয়ার্ড আর কি, কারণ প্রথমে ল আছে, ল এর পরে ন আছে, ন এর পরে র আছে, র এর পরে ল আছে, ল এর পরে র আছে। তাহলে ল ন র ল র। তো এই যে এতগুলো ওয়ার্ড আছে এবং সবই খুবই কাছাকাছি, তো এই কারণে এই ওয়ার্ডটা যখন তুমি খুব দ্রুত বলতে যাবে তোমার একটু জড়তা কাজ করবে। তো চলো আমরা এটা আজকে চ্যালেঞ্জ নিয়ে, আজকে লাইভ ক্লাসে একটা চ্যালেঞ্জ, আজকে লাইভ ক্লাসে একটা মজা হয়ে যাক যে আমরা এক নিঃশ্বাসে এই ওয়ার্ডটা 10 বার বলার ট্রাই করব, দেখি কে কতবার বলতে পারি, আটকানো ছাড়া। আটকা গেলে কিন্তু শেষ। ওকে, আমিও শুরু করলাম, তোমরা শুরু করো। ওয়ার্ডটা কি? লন রোলার। দ্রুত বলতে হবে, লন রোলার, লন রোলার, লন রোলার, লন রোলার। এই যে দেখছে আটকে যাচ্ছে কেন, মানে ল আগে চলে আসবে, লোলার হয়ে যাবে, নাহলে রোলার হয়ে যাবে, নাহলে রন রোলার হয়ে যাবে। একটা না একটা সমস্যা হবে। দেখি তোমরা একটু ট্রাই করো যে কি হয়। ঠিক আছে, লন রোলার, লন, দেখছো হয় না, আসলে আটকাই যাবে। তুমি 10 বার বলতে হবে, 10 বার একটা না এক নিঃশ্বাসে বলে যেতে হবে, লন রোলার। আরে হয় না, না ট্রাই করো তো তোমরা। যাই হোক, মজার ব্যাপার। ঠিক আছে, তো আমরা লন রোলার এই ব্যাপারটা বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে, দেখি কমেন্টে জানাও তোমরা কয়বার পেরেছ।
আমি দেখব, মজা, খুব মজার ব্যাপার, কিন্তু কমেন্টে একটু জানাবে তোমরা কয়বার পেয়েছো সেটা। ওকে, তাহলে লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ, এটা আমাকে একটু ব্যাখ্যা করতে হবে। তো আমরা এখন একটা লন রোলারের ছবি আঁকবো। তো আমরা আগেই বলেছি লন রোলার বলতে চাকাযুক্ত, একটা হাতল থাকবে, একটা চাকা থাকবে। সো আমরা একটা চাকা আঁকবো। একটা চাকা আঁকলাম, এটা হচ্ছে আমাদের একটা চাকা, তার সাথে একটা হাতল দিব। এই তাহলে এটা হচ্ছে আমাদের চাকা, আমরা এই পাশে লিখছি, এটা হচ্ছে চাকা আর এটা হচ্ছে হাতল। কেমন? হাতল। তাহলে চাকা, হাতল। তো পুরো চিত্রটা কিসের চিত্র? পুরো চিত্রটা হচ্ছে লন রোলারের চিত্র। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমাদেরকে বলেছে ঠেলা অপেক্ষা টানা সহজ, অর্থাৎ আমরা ঠেলে ঠেলে এটাকে নিয়ে যাব, টেনে টেনে এটাকে নিয়ে যাব। একবার এটাকে ঠেলে 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 নিয়ে যাব, অর্থাৎ একটা জিনিসকে এভাবে ঠেলে ঠেলে মাটির সাথে ঠেলে ঠেলে নিয়ে যাব, আরেকবার টেনে টেনে নিয়ে যাব। তো ঠেলে টেলে নিয়ে গেলে সহজ না টেনে টেনে নিয়ে গেলে সহজ? এটা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে খুবই কাজে লাগে। আমি আগেই বলেছি ফিজিক্স ইজ দ্য স্টাডি অফ নেচার, আমাদের দৈনন্দিন জীবনের ঘটনাগুলোকে এক্সপ্লেন করে দিবে ফিজিক্স। তো আমরা কিন্তু প্রায় সময় ট্রলি বা লাগেজ আমাদেরকে টানতে হয়। আমরা যখন গ্রামের বাড়িতে যাই কিংবা আমরা ঢাকা শহরে যাই বা বিভিন্ন শহরে যাই, তখন আমাদেরকে, বা কোথাও ঘুরতে গেলে, কক্সবাজার গেলে আমাদেরকে ট্রলি বহন করতে হয়, তাই না? তো ট্রলি দুইভাবে বহন করা যায়। একটা হচ্ছে আমরা এটাকে টেনে টেনে নিয়ে যেতে পারি, আরটা হচ্ছে ঠেলে টেলে নিয়ে যেতে পারি। অর্থাৎ ট্রলিকে রাখবো আমাদের সামনে, ট্রলিকে আমাদের সামনে রেখে আমরা কি করতে পারি? আমরা ঠেলে টেলে নিয়ে যেতে পারি। আরটা হচ্ছে ট্রলিকে আমাদের পেছনে রাখবো, পেছনে রেখে টেনে টেনে নিয়ে যাব। তো কোনটা সুবিধা? ফিজিক্স বলছে ঠেলে টেলে নেওয়াটা অসুবিধা, টেনে টেনে নেওয়াটা সুবিধা। অর্থাৎ তুমি পেছনে রেখে টেনে টেনে নিয়ে যাও, এটা সহজ তুমি ঠেলে টেলে নিয়ে যাওয়া অপেক্ষা। তো ফিজিক্স কেন এই কথা বলছে সেটাও ব্যাখ্যা করবে। তো কত চমৎকার দেখেছো ফিজিক্স। আসলে তুমি একটা ট্রলি টেনে টেনে নিবে না ঠেলে টেলে নিবে? শুধু ট্রলি কেন, যে কোনো কিছু তুমি কি ঠেলে টেলে নিয়ে যাবে নাকি একটা দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যাবে? তো ফিজিক্স বলছে টেনে টেনে নিয়ে যাওয়াটা সহজ। তো আমরা আজকে দেখব কেন টেনে টেনে নিয়ে যাওয়াটা সহজ হয়। ওকে, এখন এটা দেখবো ভেক্টর বিভাজন দিয়ে। ঠিক আছে, দেখো তো এই যে এটা হচ্ছে একটা চাকা আর এটা হচ্ছে হাতল। আমরা পুরো ব্যাপারটা দেখাইনি, শুধু একটা চাকা আর একটা হাতল দেখে গেছি। ওই হাতলে আমরা ঠেলে টেলে নিয়ে যাবো অথবা টেনে টেনে নিয়ে যাব। তো ফার্স্ট অফ অল এই যে চাকাটা বা এই যে বস্তুটা, এই বস্তুটার ওজন খাড়া নিচের দিকে কাজ করবে, খাড়া নিচের দিকে কাজ করবে। তা আমরা তোমাদেরকে এই যে এই ব্যাপারটা পুরোটা বোঝানোর আগে কয়েকটা বেসিক দিয়ে দিই, বেসিক কর্নার থেকে, যাতে করে আমাদের এই ব্যাপারগুলো বুঝতে সুবিধা হয়। তোমরা নিশ্চয়ই জানো আমাদের বোর্ডের বাম পাশ হচ্ছে আমাদের বেসিক কর্নার। সো বোর্ডের বাম পাশে যাব, এটা হচ্ছে আমাদের বেসিক কর্নার, যেখানে বেসিক পাওয়া যায়। আমরা প্রতিদিন বেসিকের জন্য বাম পাশে আসি, তো আজকে আসলাম বেসিকের জন্য। বেসিক কর্নার, এটাকে আমরা বলেছিলাম চিপা। আমাদের বেসিক কর্নারের আরেক নাম কি? চিপা। ওকে, তাহলে বেসিক কর্নার আসো। বেসিক কর্নারে তোমাকে বেশ কিছু বেসিক দেওয়া হবে, ওগুলো এখানে অ্যাপ্লাই করবে। তো প্রথম যে 1 নম্বর বেসিক সেটা হচ্ছে বস্তু নামমাত্রই ওজন থাকবে এবং তা খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। আচ্ছা, 2 নাম্বার বেসিক হচ্ছে একাধিক বল ভিন্ন লাইনে থাকলে এমনভাবে বল বিভাজন করব যেন অন্তত 2টি বল একই লাইনে থাকে। 3 নাম্বার বেসিক হচ্ছে যার ওজন
যত কম সে তত হালকা, তাকে সরাতে তত সহজ হবে। ব্যাস, তিনটা বেসিক আমরা দিয়ে দিলাম বেসিক কর্নারে। এই বেসিকগুলোর আলোকে এই পুরো লন, রোলার, ঠেলা অপেক্ষা টানা সহজ ব্যাখ্যা করব। এই তিনটা বেসিক তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে, এদের আলোকে আমরা এই ব্যাপারটাকে ব্যাখ্যা করব। তাহলে আমাদের বেসিকগুলো কি কি? আমাদের বেসিকগুলো হচ্ছে বস্তু নামমাত্রই ওজন থাকবে। তাহলে একটা বস্তু বললেই বস্তু মানে ওজন থাকবেই। আমি একটা বস্তু, আমার ওজন থাকবে। তুমি একটা বস্তু, তোমার ওজন থাকবে। আর্জেন্টিনা একটা বস্তু, আর্জেন্টিনার ওজন থাকবে। আর্জেন্টিনা বস্তু না ভাইয়া, আর্জেন্টিনার মানুষগুলো বস্তু। ব্রাজিল বস্তু না, ব্রাজিলের মানুষগুলো বস্তু, তাদেরও কি থাকবে? একটা ওজন থাকবে। যেমন কোপা কাপের সেটা একটা বস্তু, সেটার একটা ওজন থাকবে। বস্তু নামমাত্রই ওজন থাকবে এবং তা খাড়া নিচের দিকে কাজ করবে। ওকে, আচ্ছা। তারপর একাধিক বল ভিন্ন লাইনে থাকলে এমনভাবে বল বিভাজন করব যেন অন্তত দুইটা বল একই লাইনে চলে আসে। একাধিক বল থাকলে বল বিভাজন করবে এমনভাবে যেন দুইটা বল একই লাইনে চলে আসে। এর চেয়ে বেশি বল একই লাইনে আসলেও সমস্যা নেই। যার ওজন যত কম সে তত হালকা, খুবই সিম্পল ব্যাপার। যার ওজন তত কম সে তত পাতলা খান, আর যে যত পাতলা খান তাকে সরাইতে তত সহজ হবে। যেমন আমি হচ্ছে মোটা খান, আমাকে সরাইতে কঠিন হবে কারণ আমার ওজন বেশি। তোমরা আবার পাতলা খান, তোমাদের সরাইতে কম কষ্ট হবে, তাই না? যার ওজন কম সে তত হালকা, তাকে সরাইতে তত কম কষ্ট হবে। তো আমরা তো বললাম ঠেলা অপেক্ষা টানা সহজ। তো এটা আসলে আমরা দেখব এটার উপর ভিত্তি করে, যার ওজন যত কম তাকে সরাতে তত সহজ হবে। ঠিক আছে, ওকে ভাইয়া। তাহলে বেসিকগুলোর আলোকে এবার আমরা এটাকে ব্যাখ্যা করি। তো প্রথমে আমরা দেখব ঠেলার ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে কেস করলাম, কেস 1। 1 নাম্বার কেস হবে ঠেলার ক্ষেত্রে, 2 নাম্বার কেস হবে টানার ক্ষেত্রে। তাহলে আমরা এখন দেখব ঠেলার ক্ষেত্রে কি হয়। কেস 1 ঠেলার ক্ষেত্রে। তাহলে ঠেলার ক্ষেত্রে আমরা যখন ঠেলবো, ঠেলা মানে কি রে? ঠেলা মানে কাউকে ঠেলছি, পুশ 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 পুশ, আর টানা মানে পুল। ওকে, তাহলে ঠেলার ক্ষেত্রে কি হয় দেখো। ঠেলার ক্ষেত্রে এই বস্তুর ওজন খাড়া নিচের দিকে কাজ করতেছে ডাব্লিউ। আচ্ছা, তারপর আমরা এটাকে ঠেলছি। তো ঠেললে কিভাবে ঠেলি আমরা? এই যে বল দিচ্ছি এই দিকে, তাহলে ঠেলার ফলে বলটা এই দিকে দিয়ে ঠেলছি, এই দিকে দিয়ে ঠেলছি, বলটা এই দিকে দিচ্ছি, আমরা ঠেলছি। তাহলে আমরা বলটাকে এই দিকে দিচ্ছি, এই যে এই দিকে বল দিয়ে ঠেলছি। তোমরা সবাই সুন্দর করে নোট করে নিবে, এই পড়াগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা ঠেলছি, ঠেলা, ঠেলা দিচ্ছি, ঠেলা। তাহলে ঠেলার ক্ষেত্রে এফ পরিমাণ বল মনে করো আমরা এদিকে দিচ্ছি, এফ পরিমাণ বল, তার ওজন আছে ডাব্লিউ, আর আমরা দিচ্ছি এফ ঠেলার সময়। দুইটা বল কি একই লাইনে আছে নাকি ভিন্ন লাইনে আছে? আমরা আমাদের বেসিকগুলোকে একটু মিলিয়ে নিই। আমরা প্রথমে বলছি বস্তু নামমাত্র ওজন থাকবে, খাড়া নিচের দিকে কাজ করবে। বস্তু ওজন আছে, নিচের দিকে কাজ করতেছে, খাড়া নিচের দিকে। 2 নাম্বার, এরপরে দেখো আমরা ঠেললাম, ঠেলার পরে এদিকে এফ বল আছে, এদিকে ডাব্লিউ আছে। 2 নাম্বার বেসিক কি বলে? একাধিক বল ভিন্ন লাইনে থাকলে এমনভাবে বল বিভাজন করব যেন অন্তত দুইটা বল একই লাইনে চলে আসে। যদি একাধিক বল ভিন্ন লাইনে থাকে এমনভাবে বল বিভাজন করব যেন দুইটা বল একই লাইনে চলে আসে। তাহলে দুইটা বল আছে ভিন্ন লাইনে, ভিন্ন লাইনে, ভিন্ন লাইনে, তাহলে হবে না, বল বিভাজন করতে হবে। কিভাবে বল বিভাজন করব? হবে না, বল বিভাজন করতে হবে। কিভাবে বল বিভাজন করব? ওকে, এই বলটাকে আমরা ভেঙে দিব 2 ভাগে, যেন একটা বল ওই লাইন বরাবর চলে আসে, ডাব্লিউ বরাবর। তাহলে একটা বল যেন এই বরাবর চলে আসে, এই যে একটা বল যেন এই বরাবর চলে আসে। কেন ভাইয়া? আমরা বলেছি যে অলরেডি একটা বল আছে এখানে, আরেকটা বল যদি এই লাইনে আনতে পারি তাহলে দুইটা বল হয়ে যাবে, অন্তত 2টি বল একই লাইনে হয়ে যাবে। তা আমরা বলেছি এমনভাবে বল বিভাজন করো যেন দুইটা বল একই লাইনে থাকে। তাহলে একটা ডাব্লিউ আছেই, আর একটা এফ এর বাচ্চা থাকবে। তাহলে একটা ডাব্লিউ, এফ এর আরেকটা বাচ্চাই বরাবর। তো একটা বাচ্চা যদি খাড়া নিচের দিকে থাকে, আরেকটা বাচ্চাকে এদিকে থাকতে হবে, অবশ্যই এদিকে থাকতে হবে। কারণ আমরা আগেই বলেছি একটা বাচ্চা যেদিকে, আরেকটা বাচ্চা তার সাথে 90-তে, একটা বাচ্চা যেদিকে আরেকটা বাচ্চা তার সাথে 90-তে, অন্যথায় তো এটা কি হবে না, লম্বাংশ বিভাজন হবে না, আমরা কাজ করতে পারবো না। তাহলে কোন একটা ভেক্টর এফকে, কোন একটা বল এফকে এমনভাবে ভাগ করলাম যেন একটা বাচ্চা যেদিকে আরেকটা বাচ্চা তার সাথে 90-তে চলে আসে। তাহলে একটা বাচ্চা যেদিকে, আরেকটা বাচ্চা তার সাথে 90-তে, এমনভাবে এফকে ভাগ করলাম। তাহলে এখন কে নাই? এফ নাই, এফকে ভেঙে ফেলেছি, এফ তার নাই, এফকে কেটে দিলাম মনে মনে। পরীক্ষার হলে আবার কেটে দিও না, মনে মনে কেটে দিলাম এফকে। এখন আছে এফ এর একটা বাচ্চা, এফ এর আরেকটা বাচ্চা। মনে করো এই কোণটা থিটা, এই কোণটা থিটা।
তো এটা থিটা হলে যার সাথে থিটা সে কস থিটা, তাহলে এফ বাচ্চা ইজ ইকুয়াল টু হচ্ছে এফ কস থিটা, থিটা যদিও দুষ্টামি করে থিটা বলবো, আর এটাকে বলবো কি এফ সাইন থিটা। তাহলে দেখো যার সাথে থিটা সে কস থিটা, যার সাথে থিটা নেই সে সাইন থিটা, তাহলে এফ কস থিটা এটা tan থিটা। আচ্ছা বুঝতে নাই? ঠিক আছে, বুঝে নাই। তাহলে এখন আমাকে বলো যে আমার নিচের দিকে কয়টা বল আছে? দুইটা বল আছে, একটা ডাব্লিউ আর একটা এফ কস থিটা, আর এই সাইডে একটা বল আছে এফ সাইন থিটা। তো ভাইয়া ওজন কি জিনিস? ওজন হচ্ছে নিচের দিকে যে বল কাজ করে সেটা, নিচের দিকে যে বল কাজ করে সেটা ওজন। এই যে আমার ওজন কি? আমাকে নিচের দিকে টেনে আছে, সেটাই ওজন। আমি যখন লাফ দিই তখন আমি আবার পৃথিবীতে ফিরে আসি, তুমি লাফ দাও তুমি আবার পৃথিবীতে ফিরে আসবে। কিসের জন্য? ওজনের জন্য। আমি মার্কারকে উপরে দিলাম, নিচে ফিরে আসলো, কিসের জন্য? ওজনের জন্য। ভ্যামোস আর্জেন্টিনা ওজনের জন্য নিচে ফিরে আসে। ব্রাজিলের বেল আছে নাকি? দৌড়ো না, তাহলে নিচের দিকে ফিরে আসলো। এই যে ভাইয়া নিচের দিকে যে বল কাজ করে সেটাই ওজন, অথবা নিচের দিকে বল বলতে পারো। তাহলে দেখো আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি আগে ওজন ছিল ডাব্লিউ, ঠেলার পরে আফটার পুশ মানে ঠেলা, ঠেলার পরে ঠেলাকে ওজন বেড়ে গেছে, ঠেলার পরে ওজন হলো ডাব্লিউ প্লাস এফ কস থিটা। ওজন কি হলো? ওজন বেড়ে গেল। ওজন বেশি হলে সরাতে কষ্ট হবে। তাহলে ওজন বেশি হলে সরাতে কষ্ট হবে, তাহলে ঠেলতে কষ্ট হবে। কিসের জন্য? ওজন বেড়ে গিয়েছে বলে। কই বেসিক? এই যে 3 নাম্বার বেসিক, যার ওজন যত কম তাকে সরাতে তত সহজ হবে। তো ওজন বেড়ে গিয়েছে তো কষ্ট হবে। ওজন কেন বেড়েছে? ঠেলতে গিয়ে একটা বল দিয়েছিলাম তির্যকভাবে। আমরা ঠেলার সময় তির্যকভাবে বল দিয়ে ঠেলি, আমরা কিন্তু সোজা বল দিয়ে ঠেলি না। তুমি দেখবে কোনো ট্রলিকে ঠেলার সময় বা টানার সময় তির্যকভাবে বল দিয়েছি। তাহলে এটা হচ্ছে এফ বল, সেটাকে 2 ভাগে ভাগ করে দিব। একটা কি এমনভাবে ভাগ করব যেন দুইটা বল একই লাইনে চলে আসে। তো অলরেডি ডাব্লিউ আছেই এই লাইন বরাবর, তাহলে আরেকটা বলও এই লাইন বরাবর দিব, কারণ আমাদের বেসিক লেখা আছে একাধিক বল থাকলে ভিন্ন লাইনে এমনভাবে ভাগ করে দাও যেন দুইটা বল একই লাইনে চলে আসে। তাহলে দুইটা বল একই লাইনে চলে আসে, এমনভাবে ভাগ করে দাও। তাহলে এই যে ডাব্লিউ আর এফ বাচ্চা, একটা বাচ্চা যেদিকে আরেকটা বাচ্চা তার সাথে 90-তে থাকতে হবে। বাচ্চা দুইটা পরস্পর 90-তে থাকতেই হবে, অন্যথায় কিন্তু হবে না। তাহলে আরেকটা বাচ্চা এদিকে। তাহলে এখন আমরা নিচের দিকে কি পাচ্ছি? এফ কস থিটা পাচ্ছি, ডাব্লিউ পাচ্ছি। তাহলে আমার ওজন বেড়ে গিয়েছে, ওজন বাড়লে ঠেলতে কষ্ট হবে, বুঝতে হবে। তো ভাইয়া এটার কাজ কি? এফ সাইন থিটার কাজ কি? এফ সাইন থিটা কোন দিকে? ওই সাইডে। ওইটার কাজ হচ্ছে ওই সাইডে চলে যাওয়া। তাহলে এফ সাইন থিটার কারণে ট্রলি সামনের দিকে যায়। ট্রলি কিসের কারণে সামনের দিকে যায়? এফ সাইন থিটার কারণে সামনের দিকে যায়। ট্রলি কিসের কারণে সামনের দিকে যায়? এফ সাইন থিটার কারণে সামনের দিকে যায়। আর ওজন কোনটা? ওজন হচ্ছে নিচের দুইটা, ডাব্লিউ প্লাস এফ কস থিটা, সেটা ওজন। তো ওজন বেড়ে গেলে ঠেলতে কষ্ট হবে, ফলে সামনে আস্তে আস্তে যাবে। ওকে, আচ্ছা। এবার আমরা দেখব কেস 2 হচ্ছে টানার ক্ষেত্রে। তো এই কথাগুলো লিখে রাখো, পরীক্ষার হলে এভাবে লিখতে পারো। আগে ওজন ছিল ডাব্লিউ, ঠেলার পরে ওজন হয়ে গেল ডাব্লিউ প্লাস এফ কস থিটা। ওজন বেশি হলে সরাতে কষ্ট হবে, এটাই তোমার পরীক্ষায় লিখে দিবে, স্যার খুশি হয়ে নাম্বার দিয়ে দিবে। এবার আসো কেস 2, টানার ক্ষেত্রে কি হবে দেখি। টানার ক্ষেত্রে ভ্যামোস আর্জেন্টিনা বললেই গায়ের মধ্যে কেন জানি একটা বল চলে আসে, ভ্যামোস আর্জেন্টিনা। ওকে, এবার চলে আসো টানার ক্ষেত্রে কি করব দেখি, ঠিক আছে? ওকে, ব্রাজিলের ফ্যানদেরকে মেনশন করে দাও, না তাড়াতাড়ি, বেশি করে ওদেরকে লাইভ ক্লাসে নিয়ে আসো, ধরে নিয়ে আসো। ওরা আসবে না, ওদেরকে নিয়ে আসো, বেশি করে নিয়ে আসো, ব্রাজিলের ফ্যানদেরকে নিয়ে আসো, একসাথে খেলবো আমরা, চলো খেলি। ওকে, তাহলে কেস 2 কি? কেস 2 হচ্ছে টানার ক্ষেত্রে। টানা মানে কি রে? টানা মানে পেছন থেকে টানা,
তোমরা যেমন তোমাদের আনঅফিসিয়াল বউকে দূর বউ বলা যাবে না, বাবুকে, তোমাদের একাধিক আনঅফিসিয়াল বাবু আছে, তাদেরকে হাত ধরে টান দাও। ওই যে টানা, টানা সহজ না ঠেলা সহজ বুঝতে হবে। তাহলে আনঅফিসিয়াল বাবুদেরকে ঠেলতে যাবে না, টানতে হবে। ঠেলতে যাবে না, আনঅফিসিয়াল বাবুদেরকে ঠেলতে যাবে না, টানতে হবে। ফিজিক্স পড়লে এগুলো বুঝতে পারবা। ফিজিক্স পড়লে কপাল খুলে যাবে, কপালে জুটবে আনঅফিসিয়াল অনেক। ফিজিক্স পড়তে হবে, ফ্রেন্ডদেরকে মেনশন দিতে হবে। আজকের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও একটু, এই যে শেয়ার বাটনে হাত রেখে, শেয়ার বাটনে হাত রেখে যত ফেসবুক গ্রুপ আছে সবগুলোতে মারো। আর্জেন্টিনা জিতে গেছে কানে মারো, যত গ্রুপ আছে সবগুলোতে মেরে দাও। ওকে, ব্রাজিলের যারা আছো কান্না করবে না, টিস্যুর দাম বেড়ে গেছে, কান্না করার দরকার নেই। তোমাদের জন্য এমনও শোক পালন করতেছি, কালো শার্ট পরে আসছি, খারাপ লাগতেছে, কান্না আসতেছে, ধরে রাখছি, কালো শার্ট পরে আসছি তোমাদের শোকে। কান্না করবে না তোমরা, সান্ত্বনা দিলাম তোমাদেরকে। এগুলোর বেল নাই, চেঞ্জ করো, দল চেঞ্জ করো। আসো, টানার ক্ষেত্রে কি হয় দেখি। টানার ক্ষেত্রে এই যে এটা হচ্ছে চাক্কা, চাক্কা, চাক্কা বললে একটু ফিল বেশি আসে। এই তো, তারপর এটা হচ্ছে হাতল। চিত্র কীভাবে আঁকতেছি খেয়াল করতে হবে। একটা গোল্লা দিবা, গোল্লার ভিতরে একটা গুল্লা দিবা, গুল্লার ভিতর গুল্লা কিন্তু খারাপ জিনিস। গুল্লার ভিতর গুল্লা দিয়ে আবার এভাবে হাতল দিবা, হাতল দেওয়ার পর এবার একটা টান দিবা, টান দিয়ে আবার এই যে এই তো, এই তো কত সুন্দর চিত্র। এটা হচ্ছে লন রোলার। ঠিক আছে, এবার আমরা টানবো। তো টানতে হলে তির্যকভাবে বল দিতে হবে। তাহলে বলটা দিবে এদিকে আর ওজন কাজ করবে নিচের দিকে। তাহলে নিচের দিকে ওজন আর এদিকে এফ বল। যেদিকে ওজন বল সেদিকে নেই, ওজন সবসময় নিচের দিকেই হবে। দুনিয়া উল্টে যেতে পারে, দুনিয়া উল্টে যেতে পারে, ব্রাজিল কাপ নাও নিতে পারে, কিন্তু ডাব্লিউ সবসময় নিচের দিকে কাজ করবে। কারণ বেসিকে লেখা আছে বস্তু নামমাত্রই ওজন থাকবে, ওজন খাড়া নিচের দিকে কাজ করবে। অলওয়েজ 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 ওজন খাড়া নিচের দিকে কাজ করবে। আর আমরা তো তির্যকভাবে বল দিয়ে টানতেছি, তির্যকভাবে বল দিয়ে টানতেছি, তাই না? তাহলে এফ এদিকে। তাহলে একাধিক বল ভিন্ন লাইনে থাকলে এমনভাবে বল বিভাজন করব যেন অন্তত দুইটা বল একই লাইনে থাকে। এমনভাবে বল বিভাজন করব দুইটা বলকে একই লাইনে নিয়ে আসতে হবে। একই লাইনে, আমি বলি নাই একই দিকে, একই দিকে এবং একই লাইনের মধ্যে পার্থক্য আছে। যেমন এটা হচ্ছে একই লাইনে, একই লাইনে, আর এটা হচ্ছে একই দিকে। আমি কিন্তু বলি নাই একই দিকে, নট নেসেসারি, নট নেসেসারি, এটা হতেই হবে না, এটা হতে হবে একই লাইনে থাকলেই হয়েছে। উপরে নিচে এক লাইন বরাবর থাকলে হয়েছে, এক লাইন বরাবর থাকলে হয়েছে, একই লাইনে থাকলেই হবে। একই দিকে হতে হবে এমন কোনো কথা নেই। তাহলে এমনভাবে বল বিভাজন করব যেন একই লাইনে থাকে। ঠিক আছে, একই লাইনে থাকলেই হবে। দেখো, তাহলে এফকে আমরা বিভাজন করে ফেলবো, দুই ভাগে ভাগ করে ফেলবো। বিসমিল্লাহ বলিয়া দুই ভাগে ভাগ করা শুরু করলাম। দোয়া করবা সব আমার জন্য। এফকে দুই ভাগে ভাগ করা শুরু করলাম সবুজ মার্কার দিয়ে। দেখো, এই যে দেখো, এই যে এই একটা দিকে একটা দিকে। তাহলে এটা যদি তিতা হয়, তিতা না, এটা যদি তিতা হয়, আমরা এইটাকে এর আগের বার তিতা ধরছিলাম কাকে? এর আগের বার তিতা ধরছিলাম এটাকে। তো এটা তিতা হলে এটাও তিতা, তাহলে উপরেরটাকে তিতা ধরবো যে কেন? কারণ এর আগের বার যেটাকে তিতা ধরছি, এবার যদি এটাকে মিষ্টি ধরি তাহলে কিন্তু তুলনা করতে পারবো না। এর আগের বার যেটাকে তিতা ধরছো এবার সেটাকে তিতা ধরতে হবে, আনালে তুলনা করতে পারবে না। তাহলে এর আগের বার এটাকে তিতা ধরছি, তো এটা তিতা হলে এটাও তিতা, এটা কিন্তু তিতা না। তাহলে এটা যদি তিতা হয়, যার সাথে তিতা সে কস, আর যার সাথে তিতা নেই সে সাইন। তাহলে এটা সাইন, এটা কস, কস তিতা। ঠিক আছে, ওকে। তাহলে দেখো ভাইয়া, আপনি একটা বল এদিকে দিয়েছেন কেন? এফকে এদিকে আনিয়েছেন কেন? তুমি নিজেই বলো। কেন এফ একটা বাচ্চা এদিকে দিয়েছি, একটা বাচ্চা এদিকে কেন দিয়েছি তুমি নিজেই বলো। কারণ আমি বলেছি এমনভাবে বল বিভাজন করব, এমনভাবে বল বিভাজন করব, এমনভাবে বল বিভাজন করব যেন দুইটা বল একই লাইনে চলে আসে, একই লাইনে চলে আসে। একটা ডাব্লিউ আর একটা এফ এর বাচ্চা দুইটা একই লাইনে চলে আসতে হবে। তো একটা যদি একটা বাচ্চা এদিকে থাকলে আরেকটা বাচ্চাকে কোন দিকে থাকতে হবে? তার সাথে 90তে থাকতে হবে, তার সাথে 90তে থাকতে হবে। অনেকেই প্রশ্ন করবে আমাকে, ভাইয়া একটা বাচ্চা এদিকে দিয়েছেন একই লাইনে আনার জন্য, তো আরেকটা বাচ্চাকে তো এদিকেও দিতে পারতেন, এদিকেও দিতে পারতেন, এদিকেই কেন দিলেন? কারণ হচ্ছে
কারণ হচ্ছে একটা ভেক্টরকে বিভাজন করলে দুই দিকে রাখতে হয়, বাচ্চা দুটাকে দুই দিকে থাকতে হবে। কেন? কারণ ওই দুইটা বাচ্চাকে যোগ করলে যেন ওই ভেক্টরটা পাওয়া যায়। তো এখন যদি আমি এদিকে দিয়ে দিই, একটা বাচ্চা এদিকে আর একটা বাচ্চা এদিকে, তাহলে দুইটা বাচ্চার মাঝখানে মা নাই, দুইটা বাচ্চার মাঝখানে মা থাকতে হবে, মা দুইটা বাচ্চাকে বুকে নিবে, তাহলে একটা বাচ্চাকে দিকে থাকতে হবে, একটা বাচ্চাকে দিকে থাকতে হবে, মাঝখানে মা থাকবে, এমনভাবে বিভাজন করতে হবে। তো মা মাঝখানে আছে, একটা বাচ্চা এদিকে হবে আরেকটা বাচ্চা এদিকে হবে, আবার বাচ্চাদেরকে যোগ করলে মাকে পাওয়া যাবে। তো তুমি যদি 90-তে মিলাতে গিয়ে তুমি এদিকে না দিয়ে এদিকে দিলে কিন্তু হবে না। 90 ঠিক আছে ভাই, আপনি বলেছেন 90-তে ভাগ করতে, 90-তে ভাগ করলাম তো না, 90-তে ভাগ করে দিলেই হবে না, মাকে মাঝখানে রেখে ভাগ করতে হবে। বেসিক লাগবে। ফিজিক্স কিন্তু বেসিক সারা হবে না। বেসিক সারা যদি ফিজিক্স পড়ো তাহলে ফিজিক্স পড়ার দরকার নাই, বেসিক সারা ফিজিক্স পড়লে দরকার নাই। ঠিক আছে ভাইয়া, তাহলে এফকে দুই ভাগে ভাগ করলাম, একটা ডাব্লিউ লাইন বরাবর এদিকে আর একটা এদিকে। এখন আমাকে বলো যে ওজন কত। তো তোমাদেরকে একটা বেসিক দিয়ে দিই, দেখো ভালো করে, সিম্পল একটা বেসিক তোমাদেরকে দিয়ে দিই। দেখো উপরের দিকে কাজ করতেছে মনে করো 7 নিউটন, নিচের দিকে কাজ করতেছে মনে করো 10 নিউটন। তুমি আমাকে বলো যে টোটাল কত কাজ করতেছে, এফ টোটাল। তাহলে এফ টোটাল হচ্ছে 10 - 7 সমান 3 নিউটন। কেন? কারণ এদিকে 10 ওদিকে 7, কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে 3 নিউটন থাকবে। তা আমি যদি তোমাকে বলি নিচে কাজ করতেছে ডাব্লিউ, উপরে কাজ করতেছে এফ কস থিটা, তাহলে টোটাল কত? তুমি তখন আমাকে বলবে এফ টোটাল হচ্ছে ডাব্লিউ মাইনাস এফ কস থিটা। যদি ডাব্লিউ বড় হয়, যদি ডাব্লিউ বড় হয় তাহলে ডাব্লিউ মাইনাস এফ কস থিটা, এটা হচ্ছে এফ টোটাল, তাই না? তা আসলে সেটাই তো, নিচের দিকে ডাব্লিউ, উপরের দিকে এফ কস থিটা, তাহলে কি হচ্ছে এখানে? তাহলে কি হচ্ছে দেখো, নিচের দিকে ডাব্লিউ, উপরের দিকে এফ কস থিটা, তাহলে আমার টোটাল কত? ডাব্লিউ মাইনাস এফ কস থিটা। তাহলে আগে ওজন ছিল ডাব্লিউ, টানার পরে আফটার পুল টানার পরে ওজন হলো ডাব্লিউ মাইনাস এফ কস থিটা। তাহলে ওজন কমে গিয়েছে, আগে ডাব্লিউ ছিল এখন মাইনাস হয়েছে, কমে গিয়েছে, ফলে সরাতে সহজ হবে। তাহলে টানা সহজ, ঠেলা কঠিন। প্রমাণিত, ভ্যামোস আর্জেন্টিনা প্রমাণিত, টানা সহজ ঠেলা কঠিন। কেন? টানার ক্ষেত্রে উপরের দিকে এফ কস থিটা থাকে, ফলে ডাব্লিউ মাইনাস এফ কস থিটা হয়। ঠেলার ক্ষেত্রে নিচের দিকে এফ কস থিটা থাকে, ডাব্লিউ প্লাস এফ কস থিটা হয়। ঠেলার ক্ষেত্রে ওজন বেড়ে যায়, ওজন বেড়ে যায়, ওজন বেড়ে যায়, টানার ক্ষেত্রে ওজন কমে যায়, ওজন কমে যায়, হালকা হয়ে যায়। সেই জন্য টানা সহজ ঠেলা কঠিন। এবার কমেন্ট বক্সে সবাই লিখবে এই টপিকটা বুঝতে পেরেছো কিনা, এবং পরীক্ষায় আসলে আমি যেভাবে পড়িয়েছি সেভাবে লিখে দিতে পারবে কিনা। একদম যা যা লিখেছি এভাবে করে পরীক্ষায় লিখে দিলে তুমি ফুল মার্কস পাবে। কমেন্ট বক্সে একটু জানাও, কমেন্ট বক্সে একটু জানাও বুঝতে পেরেছো কিনা। কমেন্ট বক্সে একটু জানাও বুঝতে পেরেছো কিনা। ইয়েস বুঝেছি, বুঝছি ভাইয়া, ইউব বুঝছি, আয়েশা জামিন, আফিফা সুলতানা নওরিন, নাদিয়া লাবান্না, গৌরব, এ ব্রাজিল, তুই কে ব্রাজিল, গৌরব, এই গৌরব তুমি চলে যাও, তুমি এখানে না, আর্জেন্টিনা করলে আসো, অন্যদের চলে যাও। হ্যাঁ গায়াত্রী সাহা, ইয়েস স্যার, তাহমিদ তাজওয়ার মাহি, হুম বুঝছি, হুম কি বেটা, এটা তো বেটা তোর আনঅফিসিয়াল বউকে বলবি যে হুম, আমাকে হুম বললে কেমন হবে। নুজাত তাবাসুম, বুঝছি ভাইয়া। কানিস সাইমা, জি ভাইয়া, এ জি আচ্ছা। নির্ণয় নন্দী, এ যে ভ্যামোস আর্জেন্টিনা পেয়ে গেছি। নির্ণয় নন্দী, কি খাবা বলো তুমি? তারপরে শাহরিয়ার আদিত, ভ্যামোস আর্জেন্টিনা, আয় বুকে আয়। আচ্ছা করোনা, দূরত্ব বজায় রেখে আসিস। কাকলি শাহিদা, জি ভাইয়া বুঝছি, ঠিক আছে। তাহিয়া আকাশ চৌধুরী, বুঝছি।
কামরুন মিত্রা বুঝছি, এরপরে নাহিদ বুঝছি, ওকে। ইস্তিয়াক আহমেদ জাকি, ভামোস আর্জেন্টিনা, বুকায় তাড়াতাড়ি বুকায়। ইশফাক শুভ বুকায়, হ্যাঁ। বিনা পানিদ্বীপ বুঝছি। আশরাফুল কবির নয়ন, জি ভাইয়া। ফজিলতুন্নেসা আমরিন, জি ভাইয়া। সাপরিনা সালানা বুঝছি ভাইয়া। পাপড়ি বুঝছি ভাইয়া। সায়েম আলামিন, ভ্যামোস ভেক্টর, এই যে আই লাভ ইউ। ঠিক আছে, তাহলে আমরা একটা টপিক বুঝতে পেরেছি। তোমরা আবার লাইভ ক্লাসের পরে আবার একটু দেখে নিও, দেখে আরেকটু সুন্দর করে নোট করতে পারো। যাই হোক, খুব ভালো ব্যাপার। তো এরপর আরেকটা টপিকে যাব আমরা। আমাদের টাইম কতক্ষণ আছে? আমাদের আরও একটা 9টায় লাইভ ক্লাস আছে, সেটাও কিন্তু কেমিস্ট্রির উপরে, প্রায় শেষের দিকে হয়েছে। চলো আমরা আরেকটা টপিকে যাব। আরেকটা টপিক আরও চমৎকার, এই ব্যাপারটাও কিন্তু আমাদের বুঝতে হবে। এটা কিন্তু তোমাদের, তোমরা তো এখনও এসএসসি পাস করো নাই, মেট্রিক পাস করো নাই, তোমরা আন্ডার মেট্রিক। যারা মেট্রিক পাস করে না তাদেরকে আন্ডার মেট্রিক বলে। তোমাদেরকে যদি এখন কেউ প্রশ্ন করে, বাবা তুমি কোথায় পড়ো, তুমি বলবো আমি আন্ডার মেট্রিক পাস। কি মেট্রিক পাস? আন্ডার মেট্রিক পাস। এটা আবার কোন ধরনের পাস? আন্ডার মানে হচ্ছে মেট্রিকের নিচে, আন্ডার মেট্রিক পাস মানে হচ্ছে আমি এখনও মেট্রিক পাস করি না, মেট্রিকের নিচে পাস করছি, আন্ডার মেট্রিক পাস। ঠিক আছে, বিয়ে করবা? বিয়ে করলে ওই বায়োডাটাতে লিখবা আন্ডার মেট্রিক পাস। ঠিক আছে, তাহলে সবাই বলো কি পাস? আজকে সবাই নিজেদের দিতে পারো, নিজেদের ফেসবুকে ওই যে ওয়ার্ক দেয় না, ওয়ার্ক প্লেসে দিতে পারো আন্ডার মেট্রিক পাস, জনাবা আন্ডার মেট্রিক পাস অ্যাট ফিল সায়েন্স, জনাবা আন্ডার মেট্রিক পাস অ্যাট ফিল সায়েন্স। ঠিক আছে, তাহলে আমরা সবাই আন্ডার মেট্রিক পাস। এখন আমরা আরেকটা অঙ্ক দেখব যেটা আন্ডার মেট্রিকে বেশি আসে। কোথায় বেশি আসে? আন্ডার মেট্রিকে বেশি আসে। অঙ্কটা দেখো, এটাও ভেক্টর বিভাজন দিয়ে করব। ওকে, এরকম একটা আনত তল আছে, এটা হচ্ছে একটা আনত তল, আনত তল। আনত তল। তো আনত তলের মধ্যে আমার একটা বস্তু আছে। এখন এই বস্তুটা কি করবে জানো? জানো না? কেন জানো না? এই বস্তুটা উপর থেকে নিচে পড়বে। তো উপর থেকে নিচে পড়বে, কিভাবে পড়বে জানো? সরসরাই পড়বে। সরসরাই ইজ এ ওয়ার্ড দ্যাট মিনস পিছলিয়ে পিছলিয়ে পড়বে, এটাকে আমরা বলি সরসরাই পড়বে। চট্টগ্রামের ভাষায়, যারা চট্টগ্রামের আছো তারা বুঝবে এটা সরসরাই পড়বে। তো এটা সরসরাই পড়বে চট্টগ্রামের ভাষায়, পিছলিয়ে পিছলিয়ে পড়বে। তো এখন আমাকে প্রশ্ন করেছে কত সময় পরে ভূমিতে আঘাত করবে। তাহলে কত সময় পরে ভূমিতে আঘাত করবে? টাইম বের করতে বলেছে। একটা বস্তুকে এই জায়গা হতে ছেড়ে দিয়েছে, স্থির অবস্থা হতে, অবশ্যই স্থির অবস্থা হতে ছেড়ে দিয়েছে, স্থির অবস্থা হতে ছেড়ে দিয়েছে। তাহলে স্থির অবস্থা হতে ছেড়ে দিয়েছে, কত সময় পরে সে ভূমিতে আঘাত করবে, এই হচ্ছে প্রশ্ন। তাহলে দেখো প্রশ্নে কি কি দাওয়া আছে? দাওয়া আছে, দাওয়া আছে কি কি? দেওয়া আছে আদিবেগ ইউ 0 মিটার পার সেকেন্ড। কেন? কারণ হচ্ছে সে স্থির অবস্থা থেকে ছেড়ে দিয়েছে, তাহলে আদিবেগ 0। তারপরে কি? তারপরে হচ্ছে টাইম বের করতে বলেছে। আচ্ছা, তারপরে আর কি দিয়েছে? এই যে কোণ, এখানের একটা কোণ দেওয়া আছে, কোণটা কত? কোণ হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। থিটা দেওয়া আছে, থিটা কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি। টি বের করতে হবে। আচ্ছা, আর কি দেওয়া আছে? আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে এই যে এই আনত তলের দেওয়া আছে হাইট, হাইটটা দেওয়া আছে। এই যে উচ্চতা, উচ্চতা কত? এই হাইট এইচ ইজ ইকুয়াল টু 5 মিটার, 5 মিটার দেওয়া আছে। তাহলে এইচ হাইট, হাইট হচ্ছে 5 মিটার। ওকে, আর কিছু দেওয়া নেই। এবার আমাকে কি বের করতে হবে? টিটা বের করতে হবে। তো কিভাবে করব? ইউ দেওয়া আছে, থিটা দেওয়া আছে, এইচ দেওয়া আছে, টি বের করতে হবে। কিভাবে করব? তো এটার জন্য ভেক্টর বিভাজনের কনসেপ্ট লাগবে। ভেক্টর বিভাজন দিয়ে আমরা এটা সহজে করতে পারি। সেরকম একটা আনত তল থাকলে, আনত তল বরাবর কেউ গড়িয়ে পড়লে, তাহলে কিভাবে তার সময়গুলো বের করতে হয় বা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা একটু দেখব। দেখো, একটা বস্তু যদি
সোজা পড়তো আনত তল বরাবর না পড়ে, তাহলে তার জন্য ত্বরণ হতো কত? তার জন্য ত্বরণ হতো জি। এখন সোজা না পড়ে সে আনত তল বরাবর গড়িয়ে পড়ছে, তো আনত তল বরাবর গড়িয়ে পড়তে গিয়ে তার ত্বরণ কত জানি না, আনত তল বরাবর ত্বরণ আমরা জানি না। সোজা পড়লে তার ত্বরণ জি হতো, কারণ আমরা জানি পৃথিবী কাউকে নিচের দিকে জি ত্বরণে টানে, তাহলে সোজা পড়লে তার ত্বরণ জি হতো। কিন্তু এখন সে সোজা পড়ছে না, আনত তল বরাবর পড়ছে, ফলে তার ত্বরণ কিন্তু জি হবে না। সো আমরা একটা কাজ করি, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে দুই ভাগে ভাগ করব, এই আনত তলের এটাকে ভেক্টর বিভাজন করব। একটা হচ্ছে সোজা নিচের দিকে থাকবে, আরেকটা হচ্ছে এই বরাবর থাকবে। মনে করো এভাবেও বিভাজন করতে পারি, অথবা সোজাও বিভাজন করতে পারি। আমরা একটা কাজ করি, সোজা বিভাজনটা করি, তাহলে তোমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। সোজা বিভাজনটা করো। সোজা বিভাজন কেমন কথা? এই যে এটা হচ্ছে আনত তল, আচ্ছা আনত তল বরাবর সে নিচে গড়িয়ে পড়ছে, তো নিচের দিকে কি কাজ করে? অলওয়েজ জি ত্বরণ কাজ করে, নিচের দিকে অলওয়েজ জি ত্বরণ কাজ করে, এটা সবাই জানে। সবাই জানে খাড়া নিচের দিকে জি ত্বরণ কাজ করে, কিন্তু বস্তু পড়ছে এই বরাবর। তাহলে আমরা জানতে চাই এই বরাবর কত ত্বরণ কাজ করতেছে সেটা জানতে চাই। নিচের দিকে তো জি ত্বরণ কাজ করতেছে, এই বরাবর কত ত্বরণ কাজ করতেছে সেটা জানতে চাই। তাহলে জিকে দুই ভাগে ভাগ করব, তাহলে জিকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ওই বরাবর, একটা হচ্ছে তার সাথে 90-তে। তাহলে দুইটা বাচ্চা ভাগ করলাম, এটা হচ্ছে জি এর একটা বাচ্চা, এটা হচ্ছে জি এর আরেকটা বাচ্চা। তো এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা হবে, এটা জেনে রাখো। এটা তোমাদেরকে ভবিষ্যতে বেসিক দিব, তোমরা নিজেরাও যারা জ্যামিতি ভালো পারো তারাও করতে পারো। এটা থিটা হলে ওইটাও থিটা হবে। কেন? কারণ এটা যদি থিটা হয় তাহলে এই কোণটা হবে 90 মাইনাস থিটা, এই বাকি কোণটা। তাহলে এটা যদি 90 মাইনাস থিটা হয়, পুরোটা তো 90, তো পুরোটা 90, এটা 90 মাইনাস থিটা, তাহলে এটাও থিটা হবে। আর যারা এটা কম বুঝো তারা অন্তত জেনে রাখো, নিচেরটা থিটা হলে ওই পাশের উপরটা থিটা হয়, তাহলে এটা থিটা হলে ওইটাও থিটা হবে। তাহলে সেই ক্ষেত্রে যার সাথে এটা মুছে দিতে পারো, এটা লাগতেছে না, তাহলে এই যে, তাহলে দেখো যার সাথে থিটা সে হচ্ছে কস থিটা, তাহলে এটা হবে জি কস থিটা, আর এটা হবে জি সাইন থিটা। তাহলে আমার এই বরাবর কত ত্বরণ কাজ করতেছে? জি সাইন থিটা। তাহলে আমরা ত্বরণ পেয়ে গিয়েছি। ত্বরণ কত পেলাম? ত্বরণ হচ্ছে জি সাইন থিটা। ত্বরণ কত? জি সাইন থিটা। ত্বরণ কত? জি সাইন থিটা। কেন জি সাইন থিটা? এই বরাবর কিন্তু আনত তল বরাবর জি সাইন থিটা কাজ করতেছে। কেন জি সাইন থিটা? আনত তল বরাবর জি সাইন থিটা কাজ করে। তাহলে অনেকগুলো জিনিস পেয়ে গিয়েছি, এখন খুব সহজেই আমরা করতে পারবো, খুব সহজে অঙ্কটা আমরা করে ফেলতে পারবো। কিভাবে করতে পারবো দেখো, খুব সহজে আমরা অঙ্কটা করতে পারবো, দেখো ভালো করে। আমরা জানি আমাদেরকে কি বের করতে বলেছে? টাইম বের করতে বলেছে। তো বস্তু কোন তল বরাবর পড়বে? এই তল বরাবর পড়বে, তাহলে বস্তু এই তল বরাবর পড়বে, লা 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 লা, এই তল বরাবর পড়বে। তাহলে বস্তুর দূরত্ব কত বা সরণ কত? দূরত্ব হচ্ছে এস, সময় কত? সময় হচ্ছে টি। তাহলে আমরা বলতে পারি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্রটা কেন অ্যাপ্লাই করলেন? কারণ এস, টি, ত্বরণ, আদিবেগ, এই সবগুলো জিনিস আমার এখানে দেওয়া আছে। আদিবেগ আছে, টি আছে, এরপর ত্বরণ আছে, এস থেকে এস বের করা যাবে, যেটা আমার এখানে সবই আছে, তাই এটাকে অ্যাপ্লাই করলাম। এখানে ভি নাই, ভি বিহীন ফর্মুলা অ্যাপ্লাই করলাম, ভি নাই আমার এখানে, ভি নাই, তাই আমরা এটা অ্যাপ্লাই করলাম যাতে আমাদের ভি দরকার না হয়। আচ্ছা, এখন এস কত? আমাকে তো এস দেওয়া নাই, আমাকে দেওয়া আছে এইচ, এইচ দেওয়া আছে 5 মিটার। সমস্যা কি? এটা তো 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমরা ত্রিকোণমিতিতে অ্যাপ্লাই করতে পারি। এটা যদি এইচ হয় আর এটা যদি 30 হয়, তাহলে এটা কত? তাহলে আমরা ত্রিকোণমিতিতে অ্যাপ্লাই করতে পারি। করো, এখানে করি। সাইন থিটা সমান হচ্ছে এইচ বাই এস, তাহলে এস সমান হবে এইচ বাই সাইন থিটা। এইচ কত? 5, সাইন থিটা কত? 30, তাহলে কত হয়? এস এর মান 10 আসে, এস এর মান 10 আসে। এই যে দেখো, এইচ হচ্ছে 5, সাইন থিটা 30, তাহলে এস ইজ ইকুয়াল টু 5 বাই সাইন 30, সাইন 30 এর মান হাফ, তার মানে 10 আসে, তাহলে এস হচ্ছে 10। ইউ কত? 0,
আন্ডা, হাফ এ কত, এ হচ্ছে ত্বরণ, ত্বরণ কত, ত্বরণ হচ্ছে জি সাইন টিটা, জি সাইন 30, টি কত বের করব টি স্কোয়ার, তাহলে কত পাচ্ছি, টুটাকে পাশে পাঠিয়ে দাও, 2 × 10, জি সাইন টিটাকে নিচে পাঠিয়ে দাও, তাহলে জি সাইন 30 ইজ ইকুয়াল টু টি স্কোয়ার, তাহলে কি পাচ্ছি, টি ইজ ইকুয়াল টু পাচ্ছি, এখানে মানটা বসাই দিলে হবে, তাহলে উপরে 20 নিচে 9.8 ইন্টু সাইন 30-এর মান হাফ রুট ওভার, তাহলে 20/4.9 রুট ওভার, যা আসে সেটাই অ্যান্সার। এই পরিমাণ সময় লাগবে। কি করেছি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার, এই সূত্রে ত্বরণের মান জি সাইন টিটা বসিয়েছি, এস এর মান বের করে তারপর বসিয়েছি টি বের করেছি। তো এই যে ত্বরণের মান জি সাইন টিটা পেয়েছি কোথায়, ভেক্টর বিভাজন করে, ভেক্টর বিভাজন করে জি সাইন টিটা পেয়েছি, এই হচ্ছে ভেক্টর বিভাজন। তো এই অঙ্কটা করার সময় সবসময় মনে রাখবে, আনত তলের অঙ্ক করার সময় সবসময় ত্বরণটাকে ভেক্টর বিভাজন করতে হয়, কারণ আনত তল বরাবর জি সাইন টিটা কাজ করে, এটা মাথায় রাখতে হবে, আনত তল বরাবর জি সাইন টিটা কাজ করে। ঠিক আছে, তো এই হচ্ছে ভেক্টর বিভাজন। তো আজকের ক্লাস এতটুকুই থাকবে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বেশি বেশি মেনশন দিবে, ক্লাস করতে বলবে, আর তোমাদের একটা জুম ক্লাস নিব, তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো শোনার জন্য। তো আমরা গ্রুপে জানিয়ে দিব কখন জুম ক্লাস নিব। আমাদের এই গ্রুপে না, আমাদের একটা 23 ব্যাচের জন্য স্পেশাল গ্রুপ আছে, যেখানে আমরা রেকর্ড ভিডিও দিই, জুম ক্লাস নিই, নোট দিই, ওই গ্রুপে জানিয়ে দিব। সবাই ওই গ্রুপে জয়েন হয়ে নেবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।